প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথন বাই আদর চ্যানেলে আমরা শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা গল্প হিমু। আজ প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। কি নাম বললেন আপনার? হিমু? জি, হিমু। হিম থেকে হিমু? জি না, হিমালয় থেকে হিমু। আমার ভালো নাম হিমালয়। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসি মুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে, দেখুন। এসা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান? জি, সার্টিফিকেটটা পকেটেই রাখি। হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করে না, তখন সার্টিফিকেট দেখায়। ওরা তখন বড় ধরনের ঝাঁকি খায়। আমি উঠে দাঁড়ালাম। এসা বলল, আপনি কি চলে যাচ্ছেন? হুম। এখন যাবেন না, একটু বসুন। আমার যেহেতু কখনোই কোনো তাড়া থাকে না, আমি বসলাম। রাত ৯টার মতো বাজে। এমন কিছু রাত হয়নি, কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশতি। কারো কোনো সাড়া শব্দ নেই। বুড়ো একজন মানুষের খক খক শুনছিলাম, এখন তাও শোনা যাচ্ছে না। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়, পাশের ফ্ল্যাটের। এসা আমার সামনে বসে আছে। তার চোখে অবিশ্বাস এবং কৌতূহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছুই জিজ্ঞেস করতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তার কাছে নিতান্তই অপরিচিত একজন। তার দাদিমা রিকশা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্র মহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়। আমি খানিকটা উপকার করেছি। উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে। ঘরে বোধহয় চা পাতা নেই। চা পাতা থাকলে এতক্ষণে চা চলে আসতো। প্রায় আধ ঘন্টা হয়েছে, এর মধ্যে চা চলে আসার কথা। আমি বললাম, আপনাদের বাসায় চা পাতা নেই, তাই না? এসে আবার হকচকিয়ে গেল। বিস্ময় গোপন করতে পারল না। গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল, না, নেই। আমাদের কাজের মেয়েটা দেশে গেছে, ওই বাজার টাজার করে। চা পাতা না থাকায় আজ বিকেলে আমি চা খেতে পারিনি। আমি কি চা পাতা এনে দেব? না না, আপনাকে আনতে হবে না, আপনি বসুন। আপনি কি করেন? আমি একজন পরিবারজক। আপনার কথা বুঝতে পারছি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এসে তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি ইচ্ছে করে আমার প্রশ্নের উদ্ভট উদ্ভট জবাব দিচ্ছেন? আমি হাসি মুখে বললাম, যা সত্যি তাই বলছি। সত্যি কথার গ্রহণযোগ্যতা কম। যদি বলতাম আমি একজন বেকার, পথে পথে ঘুরি, তাহলে আপনি আমার কথা সহজে বিশ্বাস করতেন। আপনি বেকার নন? জি না, ঘুরে বেড়ানোই আমার কাজ। তবে চাকরি বাকরি কিছু করি না। আজ বরং উঠি। দাদিমা আপনাকে বসতে বলেছে। উনি কি করছেন? শুয়ে আছেন। মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আপনি যদি এখন চলে যান, তাহলে দাদিমা খুব রাগ করবেন। তাহলে বরং অপেক্ষা করি। আমি বেতের সোফায় বসে অপেক্ষা করছি। আমার সামনে বিব্রত ভঙ্গিতে এসে বসে আছে। বসে থাকতে তার ভালো লাগছে না, তা বোঝা যাচ্ছে। বারবার তাকাচ্ছে ভেতরের দরজার দিকে। এর মধ্যে দুবার হাতঘড়ির দিকে তাকালো। উপকারী অতিথিকে একা ফেলে রেখে চলে যেতেও পারছে না। আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয়। এরা ফট করে বলে বসে, আপনি বসে বসে পত্রিকা পড়ুন, আমার কাজ আছে। এটা বলতে পারছে না, আবার বসে থাকতেও ইচ্ছে করছে না। তার গায়ে ছেলেদের গায়ের চাদর। বয়স কত হবে? ২৪-২৫? কমও হতে পারে। চোখে মোটা ফ্রেমের চশমার জন্যে হয়তো বয়স বেশি লাগছে। গায়ের রং শ্যামলা। রংটা আরেকটু ভালো হলে মেয়েটিকে দারুণ রূপবতী বলা যেত। শীতের দিনে ঠান্ডা মেঝেতে মেয়েটা খালি পায়ে এসেছে, এটা ইন্টারেস্টিং। যেসব মেয়ে বাসায় খালি পায়ে হাঁটাহাঁটি করে, তারা খুব নরম স্বভাবের হয় বলে আমি জানি। এসা অস্বস্তির সঙ্গে বলল, আমার পরীক্ষা আছে, আমি পড়তে যাব। একা একা বসে থাকতে কি আপনার খারাপ লাগবে? খারাপ লাগবে না, পত্রিকা থাকলে দিন,
বসে বসে পত্রিকা পড়ি। আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হয় না। ও আচ্ছা, টিভি দেখবেন? টিভি ছেড়ে দিই? আচ্ছা দিন। এসে টিভি ছাড়লো, ছবি ঠিক মতো আসছে না, ঝাপসা ঝাপসা ছবি। এসে বলল, অ্যান্টেনাটার তার ছিঁড়ে গেছে বলে এই অবস্থা। আমার অসুবিধা হচ্ছে না। আমি খুব লজ্জিত যে আপনাকে একা বসিয়ে রেখে চলে যেতে হচ্ছে। লজ্জিত হবার কিছু নেই। আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন। এই চেয়ারটা ভাঙা, হেলান দিলে পড়ে যেতে পারেন। আমি পাশের চেয়ারে বসলাম। কিছু কিছু বাড়ি আছে যার কোনো কিছুই ঠিক থাকে না। এটা বোধহয় সেরকম একটা বাড়ি। দেয়ালে বাঁকাভাবে ক্যালেন্ডার ঝুলছে, যার পাতা উল্টানো হয়নি। ডিসেম্বর মাস চলছে, ধুলা জমে আছে। আমি ক্যালেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালাম টিভির দিকে। নাটক হচ্ছে। মাঝখান থেকে একটা নাটক দেখতে শুরু করলাম। এটা মন্দ না। পেছনে কি ঘটে গেছে আন্দাজ করতে করতে সামনে এগিয়ে যাওয়া। নাটকে একটি মধ্যবয়স্ক লোক তার স্ত্রীকে বলছে, এই, তুমি কি বলছো সীমা? না না না, তোমার এই কথা আমি গ্রহণ করতে পারছি না বলেই ভেউ ভেউ করে মুখ বাঁকিয়ে কান্না। সীমা তখন কঠিন মুখে বলছে, চোখের জলের কোনো মূল্য নেই ফরিদ। এই পৃথিবীতে অশ্রু মূল্যহীন। কিছু দূর নাটক দেখার পর মনে হলো এরা স্বামী স্ত্রী নয়। নাটকের স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে না। সহপাঠী প্রেমিক প্রেমিকা হতে পারে। মাঝবয়সী প্রেমিক প্রেমিকা ব্যাপারটায় একটু খটকা লাগছে। যথেষ্ট আগ্রহ নিয়ে নাটক দেখছি। মাঝখান থেকে নাটক দেখার এত মজা আগে জানতাম না। জিগস পাজলের মতো পাজল শেষ করার আনন্দ পাওয়া যাচ্ছে। নাটক শেষ হলো। মিলান্তক ব্যাপার। শেষ দৃশ্যে সীমা জড়িয়ে ধরেছে ফরিদকে। ফরিদ বলছে, জীবনের কাছে আমরা পরাজিত হতে পারি না সীমা। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, পাখি আমার নীরের পাখি। নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার একটা নতুন স্টাইল শুরু হয়েছে, যার ফলে গানটা ভালো লাগে, নাটক ভালো লাগে। আমি টিভি বন্ধ করে চুপচাপ বসে আছি। এবারে ড্রয়িং রুমে সময় কাটাবার মতো কিছু নেই। একটি মাত্র ক্যালেন্ডারের দিকে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়। দরজায় কড়া নাড়ছে। আমি দরজা খুললাম। স্যুট টাই পরা এক ভদ্রলোক। ছেলে মানুষই চেহারা, মাথা ভর্তি চুল। এত চুল আমি কারো মাথায় আগে দেখিনি। হাত বুলিয়ে দেখতে ইচ্ছে করছে। ভদ্রলোককে দেখে মনে হলো দরজার কড়া নেড়ে তিনি খুবই বিব্রত বোধ করছেন। আমি বললাম, কি চাই? ভদ্রলোক ক্ষীণ গলায় বললেন, এশা কি আছে? আছে, ওর পরীক্ষা, পড়াশোনা করছে। ও আচ্ছা। ভদ্রলোক মনে হলো আরো বিব্রত হলেন, আরো সংকুচিত হয়ে গেলেন। আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, আমি ওকে একটা কথা বলে চলে যাব। কথা বলতে রাজি হবে কিনা জানি না। কাইন্ডলি একটু আমার কথা বলুন। বলুন মুর্শেদ। মুর্শেদ বললেই চিনবে? জি। ভেতরে এসে বসুন, আমি বলছি। আমি ভেতরে যাব না, এখানেই দাঁড়াচ্ছি। আচ্ছা দাঁড়ান। কি নাম যেন বললেন আপনার? মোর্শেদ? জি, মোর্শেদ। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম, কি করা যায়। এখান থেকে এসা এসা করে ডাকা যায়? ডাকতে ইচ্ছে করছে না। সরাসরি বাড়ির ভেতর ঢুকে গেলে কেমন হয়? এশা কোথায় পড়াশোনা করছে আমি জানি। ভেতরের বারান্দার এক কোণায় তার পড়ার টেবিল। দাদিমাকে ধরাধরি করে ভেতরে বারান্দায় ইজি চেয়ারে শুইয়ে দিতে গিয়ে আমি এশার পড়ার টেবিল দেখেছি। আগে যেহেতু একবার ভেতরে যেতে পেরেছি, এখন কেন পারবো না? এশা রেগে যেতে পারে, রাগুক না। মাঝে মাঝে রেগে যাওয়া ভালো। প্রচণ্ড রেগে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বলেই চলে। আর যারা একেবারেই রাগে না, তারাই দুদিন পর পর অসুখে ভোগে। সবচেয়ে বড় কথা, এশাকে খানিকটা ভরকে দিতে ইচ্ছে করছে। আমাকে চুপচাপ বসিয়ে সে দিব্যি পড়াশোনা করবে তা হয় না। একটু হকচকিয়ে দেওয়া যাক। আমি পর্দা সরিয়ে নিতান্ত পরিচিত জনের মতো ভেতরে ঢুকে গেলাম। এশা চেয়ারে পা তুলে বসেছে, বইয়ের উপর ঝুঁকে আছে। তার মনোযোগ এতই বেশি যে আমার বারান্দায় আসা সে টের পেল না। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতো পড়তেই থাকল। আমি ঠিক তার পেছনে দাঁড়িয়ে খুব সহজ গলায় বললাম,
এশা, মুর্শিদ সাহেব এসেছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, তোমার সঙ্গে একটা কথা বলেই চলে যাবেন। এশা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, ভদ্রলোককে কি চলে যেতে বলবো? ভেতরে এসে বসতে বলেছিলাম, উনি রাজি হলেন না। এশা কঠিন গলায় বলল, আপনি দয়া করে বসার ঘরে বসুন। আপনি হুট করে ঘরে ঢুকে গেলেন কি মনে করে? আমি নিতান্তই স্বাভাবিক গলায় বললাম, ভদ্রলোককে কি বসতে বলবো? তাকে যা বলার আমি বলবো। প্লিজ, আপনি বসার ঘরে যান। আশ্চর্য, আপনি কি মনে করে ভেতরে চলে এলেন? আমি এশাকে হচ্চকিত অবস্থায় রেখে চলে এলাম। ভদ্রলোক বাইরে সিগারেট ধরিয়েছেন। আমাকে দেখে আস্ত সিগারেট ফেলে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন। আমি বললাম, ভিতরে গিয়ে বসুন, এশা আসছে, আমাকে বসতে বলেছে। তা বলেনি, তবে আমার মনে হচ্ছে আপনি ভেতরে গিয়ে বসলে খুব রাগ করবে না। আমি বরং এখানেই থাকি। আচ্ছা, থাকুন। আমি লম্বা লম্বা পা ফেলে রাস্তায় চলে এলাম। আপাতত রাস্তার দোকানগুলির কোনো একটিতে চা খাবো। ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে এসার কথাবার্তা শেষ হবে। আমি আবার ফিরে যাব, ফিরে নাও যেতে পারি। এই জগৎ সংসারে আগেভাগে কিছুই বলা যায় না। শীতের রাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে চা খাবার অন্যরকম আনন্দ আছে। চা খেতে খেতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশের তারা দেখতে হয়। সারা শরীরে লাগবে কনকনে শীতের হাওয়া, হাতে থাকবে চায়ের কাপ, দৃষ্টি আকাশের তারার দিকে। তারাগুলিকে তখন মনে হবে সাদা বরফের ছোট ছোট খণ্ড। হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করবে, কিন্তু ছোঁয়া যাবে না। পরপর ২ কাপ চা খেয়ে ৩য় কাপের অর্ডার দিয়েছি, তখন দেখি মুর্শিদ সাহেব হনহন করে যাচ্ছেন। মাটির দিকে তাকিয়ে এত দ্রুত আমি কাউকে হাঁটতে দেখিনি। আমি ডাকলাম, এই যে ভাই, মুর্শিদ সাহেব। ভদ্রলোক থমকে দাঁড়ালেন, খুবই অবাক হয়ে তাকালেন। নিতান্তই অপরিচিত কেউ নাম ধরে ডাকলে আমরা যেরকম অবাক হই, সেরকম অবাক। ভদ্রলোক আমাকে চিনতে পারছেন না। আশ্চর্য আত্মভোলা মানুষ তো। আমি বললাম, চা খাবেন মুর্শিদ সাহেব? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না, একটু আগেই দেখা হয়েছে। ভদ্রলোক আরো বিস্মিত হলেন। আমি বললাম, এখন কি চিনতে পেরেছেন? তিনি মাথা নেড়ে বললেন, জি জি। মাথা নাড়ার ভঙ্গি দেখেই বুঝতে পারছি তিনি মোটেই চেনেননি। আমি বললাম, এশার সঙ্গে কথা হয়েছে? জি হয়েছে। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি এশার ছোট মামা। এশাকে ডেকে দিয়েছেন। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো। আমি অবশ্য এশার ছোট মামা না। সেটা কোনো বড় কথা না। এশা আপনার সঙ্গে কথা বলেছে, এটাই বড় কথা। এশা কথা বলেনি। কথা বলেনি? জি না। আমাকে দেখে প্রচণ্ড রাগ করল। আপনি তো জানেন ও রাগ করলে কেঁদে ফেলে। কেঁদে ফেলল, তারপর বলল, বের হয়ে যাও, এক্ষুনি বের হও। আমি চলে এসেছি। ভালো করেছেন। আসুন, চা খাওয়া যাক। আমি চা খাই না। চা খেলে রাতে ঘুম হয় না। তাহলে চা না খাওয়াই ভালো। এসে আপনার কে হয়? ও আমার স্ত্রী। আমি তাই আন্দাজ করছিলাম। চলুন যাওয়া যাক। চলুন। বড় রাস্তায় গিয়ে ভদ্রলোক রিকশা নিলেন। খিলগা যাবেন। রিকশাওয়ালাকে বললেন, ১৩২ নম্বর খিলগা, একতলা বাড়ি। সামনে একটা বড় আম গাছ আছে। রিকশাওয়ালাকে এইভাবে বাড়ির ঠিকানা দিতে আমি কখনো শুনিনি। তিনি রিকশায় উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট মামা, আপনি কোন দিকে যাবেন? আসুন আপনাকে নামিয়ে দিই। আমি এশার ছোট মামা নই, কিন্তু মনে হচ্ছে ভদ্রলোকে এইসব বলা অর্থহীন। তার মাথায় ছোট মামার কাঁটা ঢুকে গেছে। সেই কাঁটা দূর করা এত সহজে সম্ভব না। আমি বললাম, মুর্শিদ সাহেব, আমি উল্টো দিকে যাব। আপনি এসেকে একটু বলবেন যে আমি সরি, একটু ভুল হয়ে গেছে। এরকম ভুল আর হবে না। যদি দেখা হয় বলবো, অবশ্যই বলবো। ছোট মামা, আচ্ছা আবার দেখা হবে। আমি উল্টো দিকে হাঁটা ধরলাম। এশাদের বাড়িতে আবার ফিরে যেতে ইচ্ছে করছে না। কি করব এখনো ঠিক করিনি। ঘণ্টাখানিক রাস্তায় হেঁটে মেসে গিয়ে ঘুমিয়ে পড়ব। রাতের খাওয়া এখনো হয়নি। কোথায় খাওয়া যায়? ২০ টাকার একটা নোট পকেটে আছে। অনেক টাকা। ২০ কাপ চা পাওয়া যাবে। একজন ভিখিরির ২ দিনের রোজগার।
ঢাকা শহরে ভিখিরিদের গড় রোজগার 10 টাকা। এই তথ্য ইয়াদের কাছ থেকে পাওয়া। সে হলো আমার বোকা বন্ধুদের একজন। ইয়াদের অঢেল টাকা। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। ইয়াদকে বুদ্ধিমান করতে পারিনি। ইয়াদের পরিবারের যতই টাকা হচ্ছে সে ততই বোকা হচ্ছে। ইয়াদ ভিখারিদের উপর গবেষণা করছে। তার পিএইচডি থিসিসের বিষয় হল ভাসমান জনগোষ্ঠী, অর্থ সামাজিক নিরীক্ষার আলোকে। ইয়াদকে অনেক ডাটা কালেক্ট করতে হচ্ছে। আমি তাকে সাহায্য করছি। সাহায্য করার মানে হলো তার একটা বিশাল পেটমোটা কালো ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ানো। তার কালো ব্যাগে পাওয়া যাবে না এমন জিনিস নেই। কাগজপত্র ছাড়াও ছোট একটা টাইপরাইটার, বোতলে ভর্তি চিরাগুড়, ইনস্ট্যান্ট কফি, চিনি, ফার্স্ট এইডের জিনিসপত্র, একগাদা লম্বা নাইলনের দড়িও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দড়ি কি জন্যে রে ইয়াদ? সে মুখ শুকনো করে বলেছে, কখন কাজে লাগে বলা তো যায় না। রেখে দিলাম। ভালো করিনি? ভালো করিনি বলাটা ইয়াদের মুদ্রা দোষ। কিছু বলেই খানিকক্ষণ চুপচাপ থেকে বলবে, ভালো করিনি। রাত 1টার দিকে মজনুর দোকানে ভাত খেতে গেলাম। ভাতের হোটেলের সাধারণ কোনো নাম থাকে না। এটার নাম আছে। নাম হলো মজনু মিয়ার ভাত মাছের হোটেল। বিরাট সাইনবোর্ড। সাইনবোর্ডের এক মাথায় একটা মুরগির ছবি, আরেক মাথায় ছাগলের ছবি। ভাত মাছের ছবি নেই। মজনুর দোকানে ভাত খেতে যাওয়ার আদর্শ সময় হলো রাত 1টা। কাস্টমাররা চলে যায়, কর্মচারীরা 2টা টেবিল একত্র করে গোল হয়ে খেতে বসে। ওদের সঙ্গে বসে পড়লেই হয়। মজনুর ভাত মাছের হোটেলের ঝাঁপ ফেলে দেওয়া হয়েছে। বয় বাবুর্চি একসঙ্গে খেতে বসেছে। খাবার যা বাঁচে তাই শেষ সময়ে খাওয়া হয়। আজ ওদের ভাগ্য ভালো, রুই মাছ, খাসি 2টা বেঁচে গেছে। প্রচুর বেঁচেছে, শুধু ভাত নেই। অল্প কটা আছে, তাই একটা টিনের থালায় রাখা আছে। তরকারির চামচে 1 চামচ করেও সবার হবে না। আমাকে দেখে এরা জায়গা করে দিল। মজনু মিয়া বিরসমুখে বললেন, হিমু ভাই, রোজ দেরি করেন। আপনার মতো কাস্টমার না থাকায় ভালো, বড় যন্ত্রণা। আমি বললাম, ভাত নেই নাকি? যা আছে আপনার হয়ে যাবে, আপনি খান। ওরা মাছ গোছ খাবে, এত বড় পেটি একটা খেলে পেট ভরে যায়। খানিকটা ভাত রান্না করে ফেললে কেমন হয়? হিমু ভাই, আপনি আর যন্ত্রণা করবেন না তো। রাত 1টার সময় ভাত রানবে। অসুবিধা কি? অসুবিধা আছে, চাল নাই। পোলাওয়ের চাল সামান্য আছে, সকালে বিরিয়ানি হবে। এই খা তোরা, আমি চললাম। আর শুনেন হিমু ভাই, আপনার ওই পাগলা বন্ধু ইয়াদ সাহেবকে আমার এখানে আসতে নিষেধ করে দিবেন। আজ একদিনে 2বার এসেছে আপনার খুঁজে। 2বারেই খুব যন্ত্রণা করেছে। বলে চা দিন, দিলাম চা। বলে কাপ পরিষ্কার হয়নি, গরম পানি দিয়ে ধুয়ে দিন। আমি ডাবল দাম দিব। দিলাম গরম পানি দিয়ে ধুয়ে। চা মুখে দিয়ে থু করে ফেলে দিয়ে বলল, চিনি কম দিয়ে আরেক কাপ দিতে বলুন। আমি ডাবল দাম দেব। কথায় কথায় ডাবল দাম। আরে ডাবল দাম চাই কে তার কাছে? এতগুলা কাস্টমারের সামনে সে থু করে চা ফেলল। আমার অপমান হলো না? আপনি আপনার বন্ধুকে বলে দিবেন। ইয়াদকে আমি বলে দেব। আজে বাজে লোককে হোটেল চিনাইয়ে দিছেন। এরা জান শেষ করে দেয়। মজনু মিয়া ক্যাশ নিয়ে চলে গেল। টিনের থালার 1 থালা ভাত নিয়ে আমরা 6জন মানুষ চুপচাপ বসে আছি। বাবুর্চির নাম মুস্তফা। মুস্তফা বসেছে আমার পাশে। সে ক্লান্ত ও ক্ষুধার্ত। মুস্তফা বলল, হিমু ভাই, আপনি খান। রুই মাছটা ভালো ছিল। আরিচার মাছ, খেয়ে আরাম পাইবেন। আমি একা ভাত খাবো, আপনার শুধু তরকারি। অসুবিধা কিছু নাই ভাইজান। অসুবিধা আছে, চুলা ধরান, পোলাওয়ের চাল বসিয়ে দেন। পোলাও রান্না করে ফেলুন। ভালো মাছ আছে, পোলাও দিয়ে আরাম করে খাই। বাবুর্চি অন্যদের দিকে তাকালো। সবার চোখে চকচক করছে। আমি বললাম, মাছের তরকারি ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে। চুলা তো ধরাতেই হবে। মুস্তফা ক্ষীণ গলায় বলল, মালিক শুনলে খুবই রাগ হইব। শুনবে কেন? শুনবে না। তাছাড়া আগামী 2 দিন মালিক দোকানে আসবে না।
পোলাও বসাইয়া দিমু? দিন। সকালের জন্যে মুরগি কুটা আছে, মুরগ পোলাও বসাইয়া দিমু ভাইজান? আইডিয়া মন্দ না। যাহা 52 তাহাই 65। পোলাও যখন হচ্ছে, মোরগ পোলাওয়ে অসুবিধা কি? কতক্ষণ লাগবে? ডাবল আগুন দিয়ে রানলে আধা ঘন্টার মামলা ভাইজান। দিন ডাবল আগুন। সিঙ্গেল আগুনে আজকাল কিছু হয় না। মজনু মিয়ার ভাত মাছের দোকানের কর্মচারীদের চোখ মুখ আনন্দে ঝলমল করতে লাগলো। আমি বললাম, রান্নাবান্না হোক, আমি আধ ঘন্টা পর আসব। চা বানায়া দেই ভাইজান। আমি চলে গেলাম তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরে। ডাকাডাকি করে মুহিব সাহেবের ঘুম ভাঙালাম। বৈশা বৈশা গরম চা খান। চা খেয়ে খিদে নষ্ট করব না, ভালো ভালো জিনিস রান্না হচ্ছে। তিনি স্টোরের ভেতরেই ঘুমান। মুহিব সাহেব দরজা খুলে সহজ গলায় বললেন, কি দরকার হিমুবাবু? 6 বোতল ঠান্ডা কোক দিন তো। মুহিব সাহেব 6টা বোতল পলিথিনের ব্যাগে করে নিয়ে এলেন। একবারও জিজ্ঞেস করলেন না রাত 1:30টায় কোক কি জন্যে। মুহিব সাহেব, সঙ্গে টাকা নেই, টাকা পরে দিয়ে যাব। জি আচ্ছা, আপনি আমার জন্য একটু দোয়া করবেন হিমু ভাই, খাস দিলে দোয়া করবেন। আবার কি হলো? কিছু হয়নি, এমনি বললাম। আজ আপনার জন্মদিন, একটা শুভ দিন। জন্মদিন আপনি জানতেন? জানবো না কেন, জানি। সকালবেলা একবার আপনার কাছে যাব ভেবেছিলাম, যেতে পারিনি, ছুটি পেলাম না। যাক, তবু শুভ দিনে শেষ পর্যন্ত দেখা হলো। শুভ দিনে দেখা হয়নি মুহিব সাহেব, এখন প্রায় 2টা বাজতে চলল। জন্মদিনের মেয়াদ শেষ। যাই। মুহিব সাহেব দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। 6 বোতল কোক নিয়ে আমি বের হয়ে এলাম। মজনু মিয়ার ভাত মাছের হোটেলের লোকজন নিশ্চয়ই অপেক্ষা করছে আমার জন্যে। ভালো শীত পড়েছে। শীতের সময় সবাই খুব দ্রুত হাঁটে। আমি ধীরে ধীরে এগোচ্ছি। গায়ে শীত মাখিয়ে হাঁটতে ভালো লাগছে। রাতে হাঁটার সময় আপনাতেই আকাশের দিকে চোখ যায়। প্রাচীনকালে মানুষ আকাশের তারার দিকে তাকিয়ে দীর্ঘ ভ্রমণে বেরোত। সব মানুষই বোধহয় সেই প্রাচীন স্মৃতি তার জিনে বহন করে। ঘরের ভেতর 2টা চিঠি। একটির খাম দেখেই বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে। কাটপিস পেপারে ধবধবে সাদা খাম। খামের এক মাথায় রূপালী কালিতে অ্যাম্বোস করা রূপার নাম। সাদার ওপর রূপালি ফোটে না, তবু এটাই রূপার স্টাইল। অন্য চিঠিটি ব্রাউন কাগজের, ঠিকানা ইংরেজিতে টাইপ করা। 2টা চিঠির কোনোটিতে স্ট্যাম্প নেই, হাতে হাতে পৌঁছে দেয়া। আমি রূপার চিঠি পকেটে রেখে অন্যটা খুললাম। যা ভেবেছি তাই, ইয়াদের লেখা, টাইপ করা চিঠি, ইংরেজি ভাষায়, টেলিগ্রামের ধরনে লেখা। হিমু, খুঁজে পাচ্ছি না, কোথায় আছো? ভিডিও ক্যামেরা কিনেছি, সব ভিডিও হবে। ইয়াদ। ঘরে থাকলেই ইয়াদের হাতে পড়তে হবে, সারাদিনের জন্য আটকে যেতে হবে। আমার কাজ হবে তার পেট মোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো। এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে, ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে। এতদিন ক্যাসেট রেকর্ডারে হচ্ছিল। ইয়াদের কার্যক্রম পরিষ্কার। তৈরি প্রশ্নমালা আছে। ইন্টারভিউর সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্নের নমুনা হলো নাম, স্ত্রী না পুরুষ, বয়স, শিক্ষা, পিতার নাম, ঠিকানা, ক স্থায়ী, খ অস্থায়ী, কতদিন ধরে ভিক্ষা করছেন, দৈনিক গড় আয়, পরিবারের সদস্য সংখ্যা, সদস্যের মধ্যে কয়জন ভিক্ষুক, খাবার রান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান। এরকম মোট 50টা প্রশ্ন। এক একজনের উত্তর দিতে ঘণ্টাখানিক লাগে। 1 ঘন্টার জন্য তাকে 5 টাকা দেওয়া হয়। 5 টাকার চকচকে একটা নোট হাতে নিয়ে অধিকাংশ ভিক্ষুকই চোখ কপালে তুলে বলে, অতক্ষণ খাটনি কইরা এইটা কি দিলেন? আপনার বিচার নাই। আমি ইয়াদকে বলার চেষ্টা করেছি এ জাতীয় প্রশ্ন অর্থহীন। ইয়াদ তা মানতে রাজি নয়। সে নাকি 3 মাস দিনরাত খেটে প্রশ্ন তৈরি করেছে। প্রশ্ন তৈরির আগে স্ট্যাটিক্যাল মডেল দাঁড়া করিয়েছে, ক্যাপসুটার সফটওয়্যারে পরিবর্তন হয়েছে, ইত্যাদি ইত্যাদি।
আমি তার বকবকানি শুনে বিরক্ত হয়ে বলেছি, চুপ কর গাধা। সে খুবই অবাক হয়ে বলেছে, গাধা বলছিস কেন? আমাকে গাধা বলার পেছনে তোর কি কি যুক্তি আছে? তুই পয়েন্ট ওয়াচ কাগজে লিখে আমাকে দে। আমি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করব। যদি দেখি তোর যুক্তি ঠিক না, তাহলে আমাকে গাধা বলার জন্যে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। এ জাতীয় মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমি সবসময় দূরে থাকার চেষ্টাই করি। আমি পালিয়ে পালিয়ে বেড়াই। গাধাটা আমাকে খুঁজে খুঁজে বের করে। এক ধরনের চোর পুলিশের খেলা। আমি চোর, সে পুলিশ। যেহেতু চোরের বুদ্ধি সবসময় পুলিশের বুদ্ধির চেয়ে বেশি, সেহেতু সে গত এক সপ্তাহ আমার দেখা পায়নি, আজও পাবে না। আমি আবার বের হয়ে পড়লাম। আমার কোনো রকম পরিকল্পনা নেই। প্রথমে রূপার কাছে যাওয়া যায়। ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না। প্রিয় মুখ কিছুদিন পর পর দেখতে হয়। মানুষের মস্তিষ্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে। প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না। সেজন্যে চোখ বন্ধ করে প্রিয়জনদের চেহারা কখনোই মনে করা যায় না। রূপাকে পাওয়া গেল না। রূপার বাবার সঙ্গে দেখা হলো। তিনি ভুরু কুঁচকে বললেন, ও তো ঢাকায় নেই। এই ভদ্রলোক সহজ গলায় মিথ্যে বলেন। রূপা ঢাকায় আছে, তা তার কথা থেকেই আমি বুঝতে পেরেছি। আমি বললাম, কোথায় গেছে? সেটা জানার কি খুব প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই, তবুও জানতে ইচ্ছে করছে। ও যশোর গিয়েছে। ঠিকানাটা বলবেন? ভদ্রলোক শুকনো গলায় বললেন, ঠিকানা দিতে চাচ্ছি না। ও অসুস্থ। আমরা চাই না অসুস্থ অবস্থায় কেউ ওকে বিরক্ত করে। অসুস্থ অবস্থায় মানুষের বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে। আমি ওর খুব ভালো বন্ধু। ওর ঠিকানা দেয়া যাবে না। ও কোথায় গেছে বললেন যেন? যশোর। খুব শিগগিরই ফেরার সম্ভাবনা নেই, তাই না? দেরি হবে। আমি খুব চিহ্নিত মুখে বললাম, একটা ঝামেলা হয়ে গেল যে। আজই প্লেস ক্লাবের সামনে রাস্তায় রূপার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেই আমাকে বাসায় আসতে বলেছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বলছেন রূপার যশোরে। আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না। তাহলে রূপার সঙ্গে দেখা হলো কিভাবে? ভদ্রলোক তাকিয়ে আছেন, কিছু বললেন না। তাকে মোক্ষম আঘাত করা হয়েছে। সামলে উঠতে সময় লাগবে। তার মুখের ভাবের পরিবর্তন দেখতে ভালো লাগছে। তোমার নাম হিমু না? জি। মিথ্যে যা বলার তুমি বলেছ। রূপার সঙ্গে তোমার দেখা হয়নি। ও যশোরে আছে। আমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে, তা আর করবে না। মনে থাকবে? জি স্যার, থাকবে। গেট আউট। থ্যাংক ইউ স্যার। আমি চলে এলাম। এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কি করে হলেন, ভাবতে ভাবতে আমি হাঁটছি। রূপার চিঠি এখনো পড়া হয়নি। পড়লে তো ফুরিয়ে গেল। চিঠির এই হলো ম্যাজিক। যতক্ষণ পড়া হয় না ততক্ষণ ম্যাজিক থাকে। পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায়। কোথায় যাওয়া যায়? মেসে ফিরে যাবার প্রশ্নই ওঠে না। ইয়াদ সেখানে নিশ্চয়ই বসে আছে। আমি মুর্শিদ সাহেবের বাসার দিকে রওনা হলাম। খিলগা দূর আছে। অনেকক্ষণ হাঁটতে হবে। কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটতে ভালো লাগে। যদিও জানি মুর্শিদ সাহেবকে পাওয়া যাবে না। কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই পাওয়া যায় না। আজ বোধহয় সেরকম একটা দিন। মুর্শিদ সাহেবকে পাওয়া গেল না। দরজা তালাবদ্ধ। তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন ১৩২ নং খিলগা, একতলা বাড়ি, সামনে বিরাট আম গাছ। সবই ঠিক আছে, শুধু আম গাছ নেই। শুধু এই বাড়ি না, আশেপাশের কোনো বাড়ির সামনেই আম গাছ নেই। মুর্শিদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল। তাকে জিজ্ঞেস করলাম, এখানে কি আম গাছ কখনো ছিল? সে বিরক্ত হয়ে বলল, আম গাছ কেন থাকবে? যেন আম গাছ থাকাটা অপরাধ। আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম, আপনি এ বাড়িতে কতদিন ধরে আছেন? ছোটবেলা থেকে আছি। এটা কি মুর্শিদ সাহেবের কেনা বাড়ি? যে না, ভাড়া বাসা। তবে বেশি দিন থাকবো না। বাড়িওয়ালা নোটিশ দিছে। আচ্ছা ভাই, যাই। উনারে কিছু বলা লাগবো? না।
আমি আবার হাঁটা ধরলাম। রাত 1টা পর্যন্ত পথে পথে থাকতে হবে। ইয়াদ 1টা পর্যন্ত আমার জন্য বসে থাকবে না। তাকে রাত 12টার মধ্যে বাড়ি ফিরতে হবে। নিতুর কঠিন নির্দেশ। নিতুর মতো মেয়ের নির্দেশ অগ্রাহ্য করা ইয়াদের পক্ষে সম্ভব না। নিতুর সঙ্গে দেখা করে এলে কেমন হয়? ইয়াদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা। সে বসে থাকবে আমার মেসে, আমি বসে থাকবো তার বাড়িতে। চোর পুলিশ খেলার এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না। ফুল প্রুফ। ইয়াদের বাড়ি একটা হুলস্থুল ব্যাপার। বাইরে থেকে মনে হয় জেলখানা। গেটটাও এমন যে বাইরে থেকে কিছুই দেখা যায় না। বড় গেট কখনো খোলা হয় না। বড় গেটের সঙ্গে আছে একটা খোকা গেট। অনেক ধাক্কাধাক্কির পর সেটা খোলা হয়। বাড়িতে ঢুকতে হয় মাথা নিচু করে। একবার ঢোকার পর সঙ্গে সঙ্গে ছুটে বের হয়ে যেতে ইচ্ছে করে, কারণ তীব্র বেগে দুটা অ্যালসিয়েশন ছুটে আসে। এদের একজন কুচকুচে কালো, একজন ধবধবে সাদা। রং ভিন্ন হলেও এদের স্বভাব অভিন্ন। দুজন ভয়ঙ্কর হিংস্র। এদের একজনের নাম টুটি, অন্যজনের নাম ফুটি। দারোয়ান বলে, চুপ টুটি ফুটি। এরা চুপ করে, তবে এমনভাবে তাকায় যাতে মনে হয় যে কোনো সুযোগে এরা ঘাড় কামড়ে ধরবে। গেট থেকে বাড়ি পর্যন্ত যেতে খানিকক্ষণ বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়। সেই বাগানও দারুণ বাগান। এদের বাড়ি দোতলা, সিঁড়ি মার্বেল পাথরের। বাড়ির বারান্দায় ইউ আকৃতিতে কিছু বেতের চেয়ার বসানো। মনে হয় প্রতিদিন চেয়ারগুলিতে রং করা হয়, কারণ যখনই আমি দেখি ঝকঝক করছে। চেয়ারের গদিগুলির রং হালকা সবুজ। সাদা ও সবুজে যে এত সুন্দর কম্বিনেশন হয় তা ইয়াদের বাড়িতে না এলে কখনো জানতে পারতাম না। ঠিক মাঝখানের বেতের চেয়ারে নিতু বসেছিল। নিতু হলো নায়িকা স্বভাবের মেয়ে। সব সময় সেজেগুজে থাকে এবং নায়িকাদের মতো চোখে থাকে সানগ্লাস। দিনরাত সব সময় সানগ্লাস। তাকে যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরেছে। স্বাভাবিক ভঙ্গিতে এই মেয়েটিকে একবার আমার দেখতে ইচ্ছে করে, যেটা বোধহয় সম্ভব না। আমাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যাক, আপনাকে তাহলে পাওয়া গেল। ও খুব ব্যাকুল হয়ে আপনাকে খুঁজছে। ব্যাপার কি? খোঁজ নিতে এলাম। ব্যাপার কি আমি জানি না। ভিক্ষুক সম্পর্কিত কিছু হবে। আমি জানতেও চাইনি। আপনাকে এমন লাগছে কেন? কেমন লাগছে? মনে হচ্ছে ম্যানহোলের গর্তের কাজ করছিলেন, কাজ বন্ধ করে বেড়াতে এসেছেন, ফিরে গিয়ে আবার কাজ শুরু করবেন। এতটা খারাপ? হ্যাঁ, এতটাই খারাপ। আপনি কি গোসল করেন না করেন না? শীতের সময় কম করি। বাথটবে গরম পানি দিলে আপনি কি গোসল করবেন? আমার প্রয়োজন নেই। নোংরা থাকতে ভালো লাগছে। নোংরা থাকতে ভালো লাগছে মানে? এটা কি ধরনের কথা? রসিকতা করার চেষ্টা করছি। নিতু ঠোঁট বাঁকিয়ে বলল, রসিকতা বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি আসলেই নোংরা থাকতে ভালোবাসেন। যাই হোক, আমার জন্য হলেও দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন। আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলি। আপনাকে নতুন এক সেট কাপড় দিচ্ছি। গায়ের কাপড় বাথরুমে রেখে আসবেন। ইস্ত্রি করে আপনার কাছে পাঠিয়ে দেয়া হবে। আমি হাসলাম। নিতু বলল, হাসবেন না। হাসির কোনো কথা বলিনি। যান, বাথরুমে ঢুকে পড়ুন। কুইক। একদল মানুষ আছে বাথরুম প্রেমিক। তারা অন্য কিছুতেই মুগ্ধ হয় না, বাথরুম দেখে মুগ্ধ হয়। আমি সেই দলে পড়ি না। কিন্তু ইয়াদের বাড়ির বাথরুমে ঢুকে খানিকক্ষণ চুপচাপ থেকে মনে মনে বলি, এ কি? আজ আবার বললাম, বাথটব ভর্তি পানি। সেই বাথটাব এত বড় যে ইচ্ছে করে সাঁতার কাটা যায়, ডুব দেয়া যায়। গোসল করতে করতে সঙ্গীত শ্রবণের ব্যবস্থা আছে। সঙ্গীতের কন্ট্রোল অবশ্য বাইরে। যে রেকর্ড বাজানো হবে স্পিকারের মাধ্যমে তা চলে আসবে বাথরুমে। এখন গান হচ্ছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আহত হতেন, কারণ বাথটবে শুয়ে আমি শুনছি তার মায়ার খেলা। সখী বলেছে, ওগো কেন, ওগো কেন মিছে এ পিপাসা,
আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে? আছে মন্দ সমীকরণ, পুষ্প বিভূষণ, কোকিল কুজিত কুঞ্জ। প্রায় ঘণ্টাখানিক বাথরুমে কাটিয়ে আমি বের হয়ে এলাম। গায়ে ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি, একটা হালকা নীল উলের চাদর, পায়ে দিয়েছি চটি জুতো, সেগুলিও নতুন। আয়নায় নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। নিতু বলল, বাহ, আপনাকে ভালো দেখাচ্ছে, আসুন চা খেতে আসুন। বিভিন্ন খাবারের জন্যে এদের বিভিন্ন ঘর আছে। চা খাবার জন্যে আছে টি রুম। আমরা দুজন টি রুমে বসলাম। পট ভর্তি চা, সঙ্গে অ্যাস্টে এবং টিন ভর্তি সিগারেট। নিতু বলল, চা নিন, সিগারেট নিন, যাবার সময় টিনটা নিয়ে যাবেন, এটা আপনার জন্যে। আচ্ছা, নিয়ে যাব। এখন আপনার সঙ্গে আমি কিছুক্ষণ খোলামেলা কথা বলবো। যা জানতে চাইব আপনি দয়া করে উত্তর দেবেন। দেব। ইয়াদ আপনার কিরকম বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু যদি হয় তাহলে ওকে আপনি গাধা বলেছিলেন কেন? গাধা এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধপরিচিতদের গাধা বলা যাবে না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়। এতে প্রিয় বন্ধুরা রাগ করে না, বরং খুশি হয়। আপনি কি জানেন, ইয়াদ অন্য 10 জনের মতো নয়। সে সবকিছু সিরিয়াসলি নেয়। আপনি গাধা বলায় সে সারা রাত ঘুমায়নি, জেগে বসেছিল। একটা খাতায় নোট করেছিল কেন তাকে গাধা বলা যাবে না। আমি হাসতে হাসতে বললাম, সে যা করছিল গাধা বলার জন্যে তা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। ভবিষ্যতে কখনো তাকে গাধা বলবেন না, এবং তার মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকিয়ে দেবেন না। আমি ওর মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢোকাইনি, ঢুকিয়েছেন। আপনি ওকে বলেছেন ভিক্ষুকদের জানতে হলে ভিক্ষুক হতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে, ওদের মতো ভিক্ষা করতে হবে। বলেননি এমন কথা? বলেছি। আপনি তা বিশ্বাস করেন? করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন, কেউ যদি পিঁপড়াদের সম্পর্কে গবেষণা করতে চায় তাহলে তাকে পিঁপড়া হতে হবে, এবং পিঁপড়াদের সঙ্গে থাকতে হবে, পিঁপড়াদের খাবার খেতে হবে, ওদের ভালো মতো জানতে হলে তাই করতে হবে। কিন্তু সে উপায় নেই। ভিক্ষুকদের ব্যাপারে উপায় আছে। তাছাড়া পিঁপড়া মানুষ না, ভিক্ষুকরা মানুষ। আমি যে আপনাকে কি পরিমাণ অপছন্দ করি তা কি আপনি জানেন? না, জানি না। মশকরা আমি যতটা অপছন্দ করি, আপনাকে তার চেয়ে বেশি অপছন্দ করি। আজ আমি বারান্দায় বসেছিলাম। আপনি যখন আসছিলেন তখন ইচ্ছে করছিল টুটি ফুটিকে বলি, ধর ওই লোকটাকে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। বলেই ফেলতাম, নিজেকে সামলেছি। আমি নিজেকে কন্ট্রোল করেছি। আজ যা করেছি অন্য একদিন যে তা করতে পারবো তা তো না। একদিন হয়তো সত্যি কুকুর লেলিয়ে দেব। নিন, আরেক কাপ চা খান। আমি আরেক কাপ চা নিলাম। নিতু বলল, আপনার সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে। আপনি নাকি মহাপুরুষ জাতীয় মানুষ, মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। আমি তার এক বিন্দুও বিশ্বাস করি না। আমি নিজেও করি না। কিন্তু কেউ কেউ করে। আপনার অদ্ভুত জীবনযাপন প্রণালীর জন্যই করে। নোংরা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেই মানুষ মহাপুরুষ হয় না। যদি হতো তাহলে ঢাকা শহরে 3 লক্ষ মহাপুরুষ থাকত। এই শহরে রাস্তায় ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা 3 লক্ষ। বুঝতে পারছেন? পারছি। আপনার কোনো ক্ষমতা নেই তা বলছি না। একটা ক্ষমতা আছে, ভালোই আছে। সেটা হলো সুন্দর করে কথা বলা। আপনি যা বলেন তাই সত্যি বলে মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছে করে। এই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা। রাস্তায় রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদেরও এই ক্ষমতা আছে। আপনি যদি দাঁতের মাজন কিংবা সর্বব্যথা নিবারণী ঔষধ বিক্রি করেন তাহলে বেশ ভালো বিক্রি করবেন। নিতুর সঙ্গে অন্যদের এক জায়গায় বেশ ভালো অমিল আছে। রাগের কথা বলতে বলতে অন্যদের রাগ পড়ে যায়, নিতুর পড়ে না। তার রাগ বাড়তেই থাকে। আস্তে আস্তে মুখ লাল হতে থাকে। একসময় সারা মুখ লাল টকটকে হয়ে যায়, এখন যেমন হয়েছে। নিতু বলল, আমি অনেক কথা বললাম, আপনি তার উত্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আপনি কি স্বীকার করে নিলেন আমি যা বললাম সবই সত্যি? হ্যাঁ।
ইন দ্য কেস, আপনি কি আমার পরামর্শ শুনবেন? হ্যাঁ, শুনব। আপনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলুন। আপনার মধ্যে যেসব অস্বাভাবিকতা আছে, একজন ভালো সাইকিয়াট্রিস্ট তা দূর করতে পারবে। আপনি অনেক দিন থেকেই মহাপুরুষের ভূমিকায় অভিনয় করছেন। অভিনয় করতে করতে আপনার ধারণা হয়েছে আপনি একজন মহাপুরুষ। এরকম কোনো ধারণা আমার হয়নি। হয়েছে, ইয়াদের কাছে শুনেছি মজনু মিয়ার মাছ ভাতের হোটেল নামে একটা হোটেলে ভাত খান। সেখানে এক রাতে বললেন হোটেলের মালিক দুদিন হোটেলে আসবে না, এবং এই বলে কর্মচারীদের পরিচিত করলেন রোস্ট, পোলাও টুলাও রাধার জন্য। করেননি? হ্যাঁ, করেছি। এগুলো হচ্ছে মহাপুরুষ সিনড্রোম। নিজেকে আপনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন ভাবতে শুরু করেছেন। মজনু মিয়া কিন্তু দুদিন ঠিকই হোটেলে আসেনি। তা আসেনি, কাকতালীয় ব্যাপার। মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে। কেউ কেউ সেসব ব্যাপার কাজে লাগাতে চেষ্টা করে, যেমন আপনি করেছেন। আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসা হওয়া দরকার। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি চিকিৎসা করাবো। আপনি সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিন। সত্যি করাবেন? হ্যাঁ, সত্যি। আমার কাছে কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি। আমি টেলিফোনে ওনার সঙ্গে কথা বলে রাখবো। আচ্ছা, আজ তাহলে উঠি? আপনার বন্ধুর জন্য অপেক্ষা করবেন না? আমি হাই তুলতে তুলতে বললাম, ও আজ রাতে ফিরবে না। নিতু তীক্ষ্ণ গলায় বলল নিতু তীক্ষ্ণ গলায় বলল, তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আপনার তথাকথিত অলৌকিক ক্ষমতার নমুনা আমাকে দেখাতে চাচ্ছেন? আমাকে ভরকে দিতে চাচ্ছেন? তা না, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার মনে হচ্ছে ইয়াদ আজ রাতে বাসায় ফিরবে না। বললাম, শুনুন হিমু সাহেব, আমার সঙ্গে চালাকি করতে যাবেন না। আমি চালাকি পছন্দ করি না। নিতু আমাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে এলো। টুটিফুটি বারান্দায় বসেছিল। নিতুকে দেখেই উঠে দাঁড়ালো। লেজ নাড়তে লাগলো। লেজ নাড়া দিয়ে কুকুর কি বোঝাতে চেষ্টা করে। লেজ নেড়ে সে কি বলে? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার পরিণামও কি সে লেজ নেড়ে প্রকাশ করে? কেউ কি বিষয়টি নিয়ে রিচার্জ করেছে? ইহাদের মতো কেউ একজন এসে ব্যাপারটা নিয়ে রিচার্জ করলেই পারে। কুকুরের লেজ এবং ভালোবাসা। আমি মেসে ফিরলাম না। এত সকাল সকাল ফেরা ঠিক হবে না। ইয়াদ হয়তো বসে আছে। রাস্তায় হাঁটতেও ইচ্ছে করছে না, ক্লান্তি লাগছে। কেন জানি মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে। মেসে ফিরে যাওয়াই ভালো। মাথায় এই যন্ত্রণা ইদানিং আমাকে কাবু করে ফেলেছে। হালকাভাবে শুরু হয়, শেষের দিকে ভয়াবহ অবস্থা। এক সময় ইচ্ছে করে কাউকে ডেকে বলি, ভাই, আপনি আমার মাথাটা ছুরি দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে দিতে পারবেন? রূপার চিঠি এখনো পড়া হয়নি। বিছানায় শুয়ে শুয়ে চিঠিটা পড়া যায়। আমি একটা রিকশা নিয়ে নিলাম। ইয়াদ আমার জন্য মেসে বসে নেই। এটা একটা সুসংবাদ। আগের মতো টাইপ করা ইংরেজি নোট রেখে গেছে। খুঁজে পাচ্ছি না। জরুরি প্রয়োজন। দয়া করে যোগাযোগ করো। ভিডিও ক্যামেরা কিনেছি। ইয়াদ। দরজা বন্ধ করে শুয়ে পড়ার সময় মনে হলো রূপার চিঠি আমার সঙ্গে নেই। নিতুদের বাসায় পুরনো কাপড়ের সঙ্গে ফেলে এসেছি। কাপড়গুলি ইতিমধ্যে নিশ্চয়ই ধোপার বাড়ি চলে গেছে। মাথার যন্ত্রণা বাড়ছে। এই অসহ্য তীব্র যন্ত্রণার উৎস কি? তীব্র আনন্দ যিনি দেন, তীব্র ব্যথাও কি তারই দেয়া? কিন্তু তা তো হবার কথা না। যিনি পরম মঙ্গলময়, ব্যথা তার সৃষ্টি হতে পারে না। পাশের ঘরে হইচই হচ্ছে। তাস খেলা হচ্ছে নিশ্চয়ই। আজ বৃহস্পতিবার। সপ্তাহের এই একটা দিন মেসে তাস খেলা হয়। শুধু তাস না, অতি সস্তার বাংলা মদ আনা হয়। যারা এই জিনিস খান না, তারাও দু এক চুমুক খান। সারা রাতই তাদের আনন্দিত কথাবার্তা শোনা যায়। এই আনন্দও কি তার দেয়া? শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমু। আজ প্রথম পর্ব। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ যদি ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।